2 শতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ রুশ বিমান মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত। আশঙ্কা মারা গেছেন আরোহীদের সবাই। প্রেসিডেন্ট আসাদের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে সমঝোতা হয়নি ভিয়েনা সম্মেলনে। সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণায় রাশিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া। জেরুজালেম ও পশ্চিম তীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরো 3 ফিলিস্তিনি নিহত। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিনকে হত্যার জন্য ফিলিস্তিনিদের দায়ী করল ইহুদিরা। এবং তুরস্কে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা ফিরে আসার বিষয়ে সন্দিহান বিশ্লেষকরা। ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে একে পার্টি, অভিযোগ কুর্দিদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। মিশরের সিনাই উপত্যকায় 2 শতাধিক আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। মিশরীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এরই মধ্যে সিনাইয়ের দক্ষিণাঞ্চলে A321 বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে মিশরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানটির 217 জন যাত্রী ও 7 জন ক্রু সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মিশরের কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাস্থলে 20টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রুশ বিমানটি মিশরের পর্যটন নগরী শার্ম আল শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার পিটার্সবার্গে যাচ্ছিল। বিমানটির বেশিরভাগ যাত্রী রুশ পর্যটক বলে জানা গেছে। সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় একমত হলেও দেশটির প্রেসিডেন্ট আসাদের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে ভিয়েনা সম্মেলনে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন কূটনীতিকরা। তবে সিরিয়ায় নতুন করে নির্বাচন অনুষ্ঠানে কাজ করার বিষয়ে সমঝোতা হওয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ বিষয়ে আলোচনার জন্য আগামী 2 সপ্তাহের মধ্যে আবারও বৈঠকে বসার কথা রয়েছে বিশ্ব সম্প্রদায়ের। এদিকে সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে মধ্যপন্থী বিদ্রোহীদের সহায়তায় বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সিরিয়া সরকারের অনুমতি ছাড়া কেউ সেখানে সামরিক শক্তি প্রয়োগ করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। শুক্রবার ভিয়েনায় প্রায় 8 ঘন্টা ধরে চলা বৈঠকে বিশ্ব কূটনীতিকরা মোটা দাগে কয়েকটি বিষয়ে একমত হন। সেগুলো হলো সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সংলাপ আয়োজন, সব পক্ষের অংশগ্রহণে জাতিসংঘের মধ্যস্থতায় দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠান, যুদ্ধবিরতিতে পৌঁছার খসড়া প্রণয়ন ও সিরীয় নাগরিকদের ত্রাণ সহায়তা বাড়ানো। ভিয়েনায় আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে অংশ নেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন দে মিস্চুরা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সিরিয়া সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি দেশটিতে যুদ্ধবিরতি কার্যকরে একযোগে কাজ করে যাওয়ার কথা জানান তারা। রাজনৈতিক সমাধানের পাশাপাশি সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে। তবে স্বীকৃত কোনো জঙ্গি গোষ্ঠীকে এ যুদ্ধবিরতির সঙ্গে সম্পৃক্ত করা ঠিক হবে না। যুক্তরাষ্ট্র মনে করে প্রেসিডেন্ট আসাদ কখনো সিরিয়ার সব পক্ষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবে না। ভিয়েনা সম্মেলনের মধ্য দিয়ে সিরিয়ার সরকার পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগ শুরু হলো। তবে সিরীয় জনগণের ওপর তাদের ইচ্ছার বাইরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার ভবিষ্যৎ কি হবে তা ঠিক করবে সেখানকার জনগণ। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত দেশটির সরকার ও বিরোধী পক্ষকে আলোচনার টেবিলে এনে একটি শান্তিপূর্ণ সমাধানে কাজ করা। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে চরমপন্থীদের দমনে সবাইকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে 6 মাসের মধ্যে আসাদের অপসারণের বিষয়ে ইরান রাজি হয়েছে এমন খবর প্রকাশিত হলেও বিষয়টি অস্বীকার করেছে তেহরান। ভিয়েনা সম্মেলন শেষ হতে না হতেই শুক্রবার প্রায় 50 সদস্যের একটি মার্কিন বিশেষ বাহিনী সিরিয়ায় পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় আসাদ বিরোধী মধ্যপন্থী বিদ্রোহীদেরকে সহায়তা দেবে বলে জানায় হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মস্কো। এতে করে দেশটিতে ছায়াযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সিরিয়ায় সামরিক শক্তি প্রয়োগ করতে হলে অবশ্যই দেশটির সরকারের অনুমতি লাগবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার চলমান সংকট সমাধানে এবং দেশটিতে আইএস মোকাবেলায় অল্প সংখ্যক মার্কিন বিশেষ বাহিনী মোতায়েনের সিদ্ধান্তে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন খোদ মার্কিন কর্মকর্তারাই। সাবেক সিআইএ পরিচালক জেনারেল ডেভিড পেট্রাইউস সিরিয়ায় বিশেষ বাহিনী পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এই সিদ্ধান্তকে সেখানকার সংকট সমাধানে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
তবে এই সিদ্ধান্তের ফলে সেখানে পাঠানো মার্কিন সেনাদের জীবন হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান এবং মার্কিন পররাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। সেই সঙ্গে সিরিয়ায় এরই মধ্যে গৃহীত মার্কিন নীতি পুরোপুরি সফলতা অর্জনে সক্ষম না হওয়ার আগ পর্যন্ত সেখানে সেনা মোতায়েন ঠিক হবে না বলেও মন্তব্য করেন কার্টার। সিরিয়ায় এ পর্যন্ত আইএসের 1600 অবস্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবারও হোমস ও ইদলিবে আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালায় রুশ যুদ্ধবিমান। এসব হামলার ভিডিও প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। হোমসের রাস্তান শহরে রুশ বিমানের গোলাবর্ষণের ফলে ওই অঞ্চলে সৃষ্টি হয় বিশাল কালো ধোঁয়ার মেঘ। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি গণমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত এক মাসে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আইএস বিরোধী বিমান হামলায় জঙ্গি দলের বেশ কয়েকজন কমান্ডার মারা গেছে। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের ঘাঁটি ও অস্ত্রাগার। বর্তমানে আইএস জঙ্গিদের অস্ত্র ও রসদ পৌঁছানোর রুটগুলোতেও বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করেছে রুশ বাহিনী। ইরাকে 4 কুর্দি যোদ্ধাকে শিরশ্ছেদ করে হত্যা করেছে উগ্রপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সদস্যরা। শুক্রবার রাতে অনলাইনে এই হত্যাকাণ্ডের একটি ভিডিও চিত্র প্রকাশ করে সংগঠনটি। ভিডিওটিতে বলা হয়, মার্কিন সেনাদের সহযোগিতায় কুর্দিরা আইএস বিরোধী একটি অভিযান চালানোর সময় কুর্দি যোদ্ধাদের আটক করে আইএস। তবে ঠিক কখন কুর্দিদের হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। গেল সপ্তাহে ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সেনা ও কুর্দিরা যৌথ অভিযান চালিয়ে আইএসের হাত থেকে 70 জন বেসামরিক নাগরিককে উদ্ধার করে। শুক্রবার প্রকাশিত ভিডিও চিত্রে অভিযানকে ব্যর্থ বলে দাবি করা হয়। পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের কাঁদানে গ্যাসের কারণে এক শিশুর মৃত্যু হয়েছে। জেরুজালেম ও পশ্চিম তীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও 3 ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। এরই মধ্যে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজাক রবিনকে হত্যার জন্য ফিলিস্তিনিদের দায়ী করে ফিলিস্তিনকে কখনোই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলিরা। শুক্রবার পশ্চিম তীরের হেব্রনে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত 2 ফিলিস্তিনির মরদেহ নিয়ে মিছিলে অংশ নেয় শত শত মানুষ। ইসরায়েলিদের হত্যাকারী উল্লেখ করে তাদের বিরুদ্ধে আমরণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। ইসরায়েল প্রশাসন নিহত ফিলিস্তিনিদের বেশ কয়েকজনের লাশ গুম করে দিয়েছে বলেও অভিযোগ করে তারা। আমাদের নিহত ভাই বোনদের মরদেহ দাফন করতে পারাটা আমাদের দাবি না, অধিকার। কিন্তু দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনিদের হত্যা করে এখন তাদের মরদেহ আমাদের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানাচ্ছে। মৃতের সংখ্যা কমিয়ে নিজেদের পাপ লুকাতে চাচ্ছে তারা। এরই মধ্যে পশ্চিম তীরে চলমান সংঘর্ষে পুলিশের কাঁদানে গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভুগে মারা গেছে এক 8 মাসের শিশু ও এক যুবক। এই ঘটনায় ক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে পূর্ব জেরুজালেম ও গাজায়। পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে পুলিশের ওপর ছুরি হাতে হামলার অভিযোগে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। পুলিশের রাবার বুলেটে আহত হয়েছে অর্ধশতাধিক। শনিবারকে ফিলিস্তিনিরা ডে অফ রেজ বা গর্জে ওঠার দিন হিসেবে আখ্যা দিয়েছে। এসব সংঘর্ষের মূলে ফিলিস্তিনিদের দায়ী করে আরবরা বরাবরই সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে ইসরায়েলিরা। শুক্রবার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইসহাক রাবিনের 20তম মৃত্যুবার্ষিকীতে গণমাধ্যমকে তারা জানান, এত বছর পরও এই অঞ্চলের সহিংস পরিস্থিতির কোনো পরিবর্তন আসেনি। আমরা রাবিন হত্যাকাণ্ড থেকে শিক্ষা নিতে পারি। আমরা ভুলতে বসেছি যে সহিংসতা কোনো সমাধান নয়। আমরা জানি ইসহাক হত্যাকাণ্ড কতটা ভয়াবহ ছিল। ফিলিস্তিনিরা সারা জীবনই এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ কারণেই ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হতে দেয়া কখনোই চলবে না। অন্যদিকে ইসরায়েলিদের দখলদার ও হত্যাকারী উল্লেখ করে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে জর্ডানের হাজার হাজার মানুষ। শুক্রবার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে অবিলম্বে পূর্ব জেরুজালেম ও আল আকসা মসজিদ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান তারা। সানজিদা ইসলাম, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় হাউথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে আবারও কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। শুক্রবারের হামলায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। এসব হামলার পর হাউথি নেতা সালেহ আল সামাদ গণমাধ্যমকে জানান, সৌদি জোট ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের ফলেই জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনা বারবার ভেস্তে যাচ্ছে। বিমান হামলা অব্যাহত রেখে আলোচনা সম্ভব নয় বলেও জানান তারা। ইয়েমেন সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওয়াল্দ শেখ আহমেদ বলেন, আগামী সপ্তাহেই শান্তি আলোচনায় বসার বিষয়ে রাজি হয়েছে হাদি সরকারের প্রতিনিধিরা।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাই জানিয়েছেন, ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা শিগগিরই বন্ধ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, শরণার্থীর ঢল ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত জার্মানির, সংকট সমাধানে করণীয় নিয়ে অস্ট্রিয়া চ্যান্সেলরের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বৈঠক। সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজ সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এদিকে রোববারের নির্বাচনের আগে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের ফলাফল তুরস্কে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না। অন্যদিকে কুর্দিরা মনে করছে, এই নির্বাচনের মাধ্যমে সরকারি দল ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। তুরস্কের চলতি বছরের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন একে পার্টি সহ কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। তা আগামী রোববার আবারও দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। আত্মঘাতী বোমা হামলা, শরণার্থী সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে তুরস্কের চলমান অস্থির সময়ে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, রোববারের নির্বাচনেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হবে। সেক্ষেত্রে ক্ষমতায় যেতে হলে 90 দিনের মধ্যে যে কোনো দলকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে জোট গঠন করতে হবে। নির্বাচনে যাই ঘটুক না কেন, তুরস্কের উত্তপ্ত পরিস্থিতি খুব শিগগিরই শান্ত হবে না। তবে আপাতত উদারনৈতিক রিপাবলিকান পিপলস পার্টির সাথে একে পার্টির জোট সরকার গঠিত হওয়া উচিত। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসলে তুরস্কের অর্থনীতির ওপর মারাত্মক চাপ পড়বে, বাণিজ্য ও অন্যান্য খাতের ব্যাপক ক্ষতি হবে। এতে চরম দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ। এদিকে নির্বাচনের দুদিন আগে শুক্রবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, তুরস্ক থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে পারবে তার সরকার। তুর্কি নিরাপত্তা বাহিনী জঙ্গিদের দমনে কোনো ছাড় দিচ্ছে না। এমনকি আজকেও বিস্ফোরক সহ আত্মঘাতী জঙ্গিদের আটক করেছে তারা। আমরা 2000-এরও বেশি জঙ্গি সদস্যকে হত্যা করেছি। এসব ঘটনায় এটাই প্রমাণ করে যে আমরা জনগণকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে সক্ষম। কুর্দিদের সবচেয়ে বড় রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টি এইচডিপির কো চেয়ারম্যান ফিগেন ইউসেকদাগেন বলেন, এরদোয়ান সরকার এখনো অতীতের নোংরা রাজনীতি চালিয়ে যাচ্ছে। এই সরকার শান্তি চায় না, তারা আরো রক্তপাত আর যুদ্ধ চায় এবং অসুস্থ রাজনীতির চর্চা করে। সরকার বিশ্বাস করে এসবের মাধ্যমে ক্ষমতা আরো কুক্ষিগত করতে পারবে। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চায়। আসন্ন নির্বাচনকে ঘিরে কুর্দি রাজনীতিকদের পাশাপাশি হতাশা আর অনিশ্চয়তা প্রকাশ করেছেন সাধারণ কুর্দি জনগণও। আমাদের লোকজন দেউলিয়া হতে চলেছে। কিছুদিন পর অবস্থা আরো খারাপের দিকে যাবে। আমরা যতই বলি তুর্কি আর কুর্দিরা ভাই ভাই, তারা ততই আমাদের সন্ত্রাসী অথবা জঙ্গি বলে চিহ্নিত করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ধারণা অনুযায়ী ক্ষমতাসীন একে পার্টি এই নির্বাচনে জোট গঠন করে ক্ষমতায় আসলে তুরস্কে সামাজিক বিভেদ এবং ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হতে পারে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রেসিডেন্ট আসাদের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে সমঝোতা হয়নি ভিয়েনা সম্মেলনে। সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণায় রাশিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া। জেরুজালেম ও পশ্চিম তীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরো 3 ফিলিস্তিনি নিহত। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিনকে হত্যার জন্য ফিলিস্তিনিদের দায়ী করল ইহুদিরা। এবং তুরস্কে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা ফিরে আসার বিষয়ে সন্দিহান বিশ্লেষকরা, ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে একে পার্টি, অভিযোগ কুর্দিদের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।